আলোচ্য বিষয় 2024 সালের চতুর্থ শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের অল সাবজেক্ট প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট আগামী এপ্রিল মাসে অনুষ্ঠিত হবে। এই পরীক্ষায় তোমাদের পূর্ণমান থাকবে 10। তোমাদের এর আগে প্রতিটি সাবজেক্ট আলাদা আলাদা ভিডিওর মাধ্যমে করানো হয়ে গেছে। এই ভিডিওতে তোমরা একসঙ্গে সবকটি সাবজেক্টের কম্বাইন ভিডিও পেতে চলেছো। তোমরা মন দিয়ে ভিডিওটা দেখো। এখানে তোমরা যেটা পেতে চলেছো সেটা হচ্ছে বাংলা, ইংরেজি, গণিত, পরিবেশ, স্বাস্থ্য ও শারীরশিক্ষার প্রশ্ন এবং তার উত্তর। যেহেতু ভিডিওটা একটু বড় হবে তাই জন্য তোমরা ধৈর্য সহকারে দেখবে। এবং ভিডিও শুরু করার বলে রাখি, তোমরা যারা এই চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। আলোচ্য বিষয় 2024 সালের চতুর্থ শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের পূর্ণমান থাকবে 10 এবং এর জন্য তোমরা সময় পাবে 20 মিনিট। তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার প্রশ্নোত্তর শুরু করার আগে তোমরা যারা চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তাহলে মন দিয়ে প্রশ্নোত্তর পর্বটি তোমরা দেখতে থাকো। বলেছে বন্ধনীর মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো যে কোনো দুটি। তোমাদের যাতে বুঝতে সুবিধা হয় তার জন্য আমি এখানে অনেক অপশন নিয়েছি। তোমরা কিন্তু পরীক্ষায় এত কটা অপশন পাবে না। এখানে দুটি করতে হয়, প্রতিটি প্রশ্নের মান আছে হাফ করে। তত্ত্বচান শব্দটির অর্থ সুন্দর মেয়ে নাকি খুকু নাকি ছোট্ট খুকু? উত্তর হবে ছোট্ট খুকু। তারপরে আষাঢ়, বৈশাখ, চৈত মাসের ওই দুপুরে নেই কো কারো ঘুম, কি হবে? বৈশাখ। তারপরে দেখো গ, ওরা শুধু পৌঁছতে চায় ছুটে নাকি হেঁটে নাকি ধীরে? উত্তর হবে ছুটে। ঘ দেখো তত্ত্বচানের পেছনে পেছনে স্টেশন পর্যন্ত এসেছিল কে? উত্তর হবে রকি। লুসাইবন কেটে পথ করে আগে আগে চলে কজন? 10-12 জন। বিশ্বজোড়া পাঠশালা মোড় সবার আমি কি? ছাত্র। ছ দেখো সেইখানের একটি গর্তের ভেতরে থাকতো কে থাকতো? ছাগলছানা থাকতো। পরের প্রশ্ন, কেউ বা বসে মশলা নাকি লঙ্কা নাকি হলদি বাটে? উত্তর হবে হলদি বাটে। ঝ দেখো আঁচল ভরে কুড়িয়ে এনেছে আমের গুটি নাকি জাম নাকি নারকেলের মালা? উত্তর হবে আমের গুটি। ইও দেখো দাদার দেখা দেখি আমারও শখ হলো কি করার? কবিতা লেখার। তারপর দেখো ট, ছাগল ছানাটার গায়ের রং ছিল সাদা কালো নাকি কালো নাকি সাদা? উত্তর হবে কালো। ঠ দেখো ছেলেমেয়েরা নিজেদের সম্পত্তি বলে মনে করতো কাকে? গাছগুলিকে। 2 নম্বর দেখো শূন্যস্থান পূরণ করো যে কোনো দুটি, প্রতিটি প্রশ্নের মান আছে কিন্তু 1 করে। 3 জনের হাতেই এক একখানি কি? দা। তারপরে দেখো গ্যাসের আলো ড্যাশ জ্বলে, গ্যাসের আলো মিটমিটিয়ে জ্বলে। আমি হতেম যদি বাবুদের ওই ড্যাশ মালি, ওই ফুল বাগানের মালি। তেমনি আবার দিদিদের সঙ্গে ড্যাশ চমৎকার লাগতো, দিদিদের সঙ্গে পুতুল খেলাও চমৎকার লাগতো। নারকেলের মালার ড্যাশ কেউ এনেছে দুটি, মালার হাঁড়ি। পরের প্রশ্ন, ড্যাশ মিলেছে আজ দুষ্টু কটি মেয়ে বনভোজনে। ছ দেখো কাজেই ধীরে ধীরে ড্যাশগুলি ভরে প্রস্তুত হয়ে রইলাম, কাজে ধীরে ধীরে বন্ধুকে গুলি ভরে। ভেতরে ঢুকাইয়ে দিল দীর্ঘতার ড্যাশ, দীর্ঘতার চঞ্চু। তাহলে শূন্যস্থান পূরণ হয়ে গেল। আবারও বলছি তোমরা কিন্তু পরীক্ষায় এত কটা অপশন পাবে না। তোমাদের যাতে বুঝতে সুবিধা হয় তাই জন্য তোমাদের অনেক কটা প্রশ্ন উত্তর করানো হলো। শব্দার্থ লেখো যে কোনো একটি। চমৎকার, চমৎকার এর মানে হচ্ছে সুন্দর। লেট, লেট মানে হচ্ছে দেরি। অথবা বিপরীত শব্দ লেখো যে কোনো একটি। অন্ধকারের বিপরীত হচ্ছে আলো, ভয়ের বিপরীত হচ্ছে সাহস। বর্ণ বিশ্লেষণ করো। তুফান, ত হসন হস্যু, ফ হসন আ যোগ দন্তনয় হসন। দেখো এখানে কিন্তু তোমরা মনে রাখবে ব্যঞ্জন বর্ণ কখনোই স্বরবর্ণ ছাড়া উচ্চারিত হতে পারে না। অথবা দেখো প্রদত্ত বর্ণগুলি যোগ করে শব্দ তৈরি করো। ন হসন যোগ হস্যই যোগ ময়ে হসন যোগ অ যোগ নয়ে হসন যোগ তয়ে হসন যোগ রয়ে হসন যোগ অ যোগ মধ্যাহ্ন। তো এটা হবে নিমন্ত্রণ। এবার বলছে প্রতি শব্দ লেখো। বাতাস প্রতি শব্দ হচ্ছে বায়ু,
পাঠশালা তার প্রতিশব্দ হচ্ছে বিদ্যালয়। তারপরে বলেছে বিশেষণ শব্দগুলির বিশেষ্য রূপ লেখো। তো গ্রাম্যর বিশেষ্য রূপ হচ্ছে গ্রাম, পাহাড়ি এর বিশেষ্য রূপ হচ্ছে পাহাড়। তারপরে দেখো বাক্য রচনা করতে বলেছে, প্রতিটি প্রশ্নের মান আছে কিন্তু এক করে। ফেরিওয়ালা, ফেরিওয়ালা দিয়ে কী বাক্য লিখবে? ফেরিওয়ালা গ্রামে গ্রামে ঘুরে বেড়ায়। সিংহ দিয়ে কী বাক্য লিখবে? সিংহ দিয়ে লিখবে বনের রাজা হলো সিংহ। এবার বলেছে একটি বাক্যে উত্তর দাও। এখানে যে কোনো কিন্তু তোমাদেরকে দুটি প্রশ্নের উত্তর দিতে হবে। আমি তোমাদের অপশন অনেক কটা দিয়েছি, দেখো। বাঘ কিভাবে শিয়ালকে নিয়ে গর্তের কাছে গিয়েছিল? উত্তর লিখবে বাঘ শিয়ালকে তার লেজের সঙ্গে বেঁধে নিয়ে গর্তের কাছে গিয়েছিল। খ দেখো, লুসাইরা কিভাবে তাদের ক্ষেত থেকে হাতি তাড়ায়? উত্তর লিখবে লুসাইরা মশাল জেলে তার লম্বা বাঁশের বাঁট ধরে ঘুরিয়ে তাদের ক্ষেত থেকে হাতি তাড়ায়। গ শ্যামবনানী বলতে কি বোঝো? উত্তর লিখবে শ্যামবনানী বলতে সবুজ গাছপালায় ঘেরা ছোট বনকে বোঝায়। পরের প্রশ্ন দেখো, তত্ত্বচানের অ্যাডভেঞ্চার বইটির লেখিকার নাম কি? উত্তর লিখবে তত্ত্বচানের অ্যাডভেঞ্চার বইটির লেখিকার নাম হলো তেতসুকো কুরোনাগি। উঙ দেখো, ছেলেবেলার দিনগুলো রচনাংশে লেখিকার অসম্পূর্ণ লেখা শেষ করেছিলেন কে? উত্তর হবে নগেন্দ্রনাথ গুপ্ত। চ দেখো, এক নজর আমাদের দিকে দেখেই ঘোঁত বলে দৌড় দিল কে? উত্তর হচ্ছে গন্ডার। তো এই ছিল তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ ফার্স্ট ইউনিট টেস্টের সাজেশন, প্রশ্ন এবং তার উত্তর। আলোচ্য বিষয় 2024 সালের 4র্থ শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ইংরেজির প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে পূর্ণমান থাকবে 10 এবং এডিশনাল সময় হবে 20 মিনিট। তোমাদের এর আগে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার প্রশ্ন এবং উত্তর করানো হয়ে গেছে। তোমরা যা যা দেখোনি তাই জন্য লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। তোমাদের এই ভিডিও শুরু করার আগে বলে রাখি, তোমরা যারা চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, তাহলে তোমরা মন দিয়ে ভিডিওটা দেখতে থাকো। প্রথমে দেখো বলেছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, অর্থাৎ নিচের প্রশ্নগুলির উত্তর তোমাদেরকে দিতে বলেছে। প্রথম যে প্রশ্ন আছে, হোয়াট ডিড রাজু অ্যান্ড মিমি ওয়ান্ট টু হেয়ার? অর্থাৎ রাজু এবং মিমি কি শুনতে চেয়েছিল? অর্থাৎ উত্তর দেবে রাজু অ্যান্ড মিমি ওয়ান্টেড টু হেয়ার এ বেড টাইম স্টোরি ফ্রম দেয়ার মাদার। রাজু এবং মিমি রাত্রিবেলায় ঘুমানোর সময় একটি গল্প তার মার কাছে শুনতে চেয়েছিল। হোয়াট স্ট্রেচড লাইক অ্যান আমব্রেলা? কোনটা ছাতার মতো বিস্তৃত? উত্তর লিখবে দ্য স্কাই স্ট্রেচড লাইক অ্যান আমব্রেলা, অর্থাৎ আকাশ ছাতার মতো বিস্তৃত। এবার বলেছে পুট দ্য মিসিং ওয়ার্ডস ইন দ্য ব্ল্যাঙ্কস, এই শূন্যস্থান পূরণ করতে বলেছে। লং এগো এভরিবডি কুড ড্যাশ দ্য ড্যাশ। উত্তর হবে লং এগো এভরিবডি কুড টাচ দ্য স্কাই, অর্থাৎ অনেক দিন আগে সবাই আকাশকে স্পর্শ করতে পারত। দ্য স্কাই ওয়াজ ভেরি ড্যাশ টু দ্য ড্যাশ। উত্তর হবে দ্য স্কাই ওয়াজ ভেরি ক্লোজ টু দ্য আর্থ, অর্থাৎ আকাশ পৃথিবীর খুব কাছে ছিল। ইভেন দ্য স্কাই ড্যাশ অ্যান্ড ড্যাশ। উত্তর হবে ইভেন দ্য স্কাই কাফড অ্যান্ড স্নিজড, মানে আকাশ কাশত এবং হাঁচি দিত। 4 নম্বর, দ্য ড্যাশ অ্যান্ড দ্য ড্যাশ লাভ টুগেদার ইন হ্যাপিনেস। উত্তর লিখবে দ্য স্কাই অ্যান্ড দ্য চিলড্রেন লাভ টুগেদার ইন হ্যাপিনেস, অর্থাৎ আকাশ এবং বাচ্চারা আনন্দে হাসাহাসি করত। বলেছে চেঞ্জ দ্য জেন্ডার এনি টু, তোমাদেরকে এটা মাস্কুলাইন থেকে ফেমিনাইন অথবা ফেমিনাইন থেকে মাস্কুলাইন, অর্থাৎ পুংলিঙ্গ থেকে স্ত্রীলিঙ্গ অথবা স্ত্রীলিঙ্গ থেকে পুংলিঙ্গে রূপান্তর করতে হবে। দেখো ড্রোন, ড্রোন হচ্ছে মাস্কুলাইন, তার ফেমিনাইন হচ্ছে বি। আন্ট, আন্ট হচ্ছে ফেমিনাইন, তার মাস্কুলাইন হচ্ছে আঙ্কেল। সন, সন হচ্ছে মাস্কুলাইন, তার ফেমিনাইন হচ্ছে ডটার। সিস্টার, সিস্টার হচ্ছে ফেমিনাইন, তার মাস্কুলাইন হচ্ছে ব্রাদার। বোঝা গেছে? এগুলো তোমাদের যে কোনো আসতে পারে, তোমাদের জেন্ডার চেঞ্জ আসতে পারে, তোমাদের বিপরীত শব্দ আসতে পারে, তোমাদের মানে আসতে পারে, তোমাদের গ্রামারে বিভিন্ন কিছু আসতে পারে। এবার বলছে মেক সেন্টেন্স উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস। ব্রুম, ব্রুম মানে ঝাঁটা, তোমরা জানোই। উত্তর লিখবে মাই মাদার ইউজেস এ ব্রুম টু সুইপ দ্য ফ্লোর, অর্থাৎ আমার মা একটি ঝাঁটার সাহায্যে মেঝে ঝাঁট দেয়। 2 নম্বর দেখো ক্লাউড, ক্লাউড দিয়ে একটা বাক্য রচনা করতে বলেছে। তার উত্তর তোমরা কি লিখবে? উই সি ক্লাউড ইন দ্য স্কাই, আমরা আকাশে মেঘ দেখতে পাই। এবার বলেছে
রাইট দ্য মিনিং অফ, এগুলোর মানে করতে হবে, কি মানে সেটা লিখতে হবে। তো প্রথমে এটা আছে স্ট্রেচড, স্ট্রেচ মানে বিস্তীর্ণ বা বিস্তার করানো, বিস্তার ঘটানো, উত্তর হবে এক্সটেন্ডেড। হ্যাপিনেস, হ্যাপিনেস মানে আনন্দ, তার মানে হচ্ছে জয়। তো এই হচ্ছে তোমাদের 10 নম্বরের প্রশ্নপত্র। তোমাদের যদি আরও এক সেট প্রশ্নপত্র দরকার হয় অবশ্যই কমেন্টে জানাবে, আমি তোমাদের জন্য এক সেট প্রশ্নপত্র নিয়ে আসবো। আলোচ্য বিষয় 2024 সালের চতুর্থ শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের অঙ্কের প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ ফার্স্ট ইউনিট টেস্টের পূর্ণমান থাকবে 10 এবং এর জন্য তোমার সময় হবে 20 মিনিট। তোমাদের এর আগে ফার্স্ট ইউনিট টেস্টের বাংলা এবং ইংরেজির প্রশ্ন এবং উত্তর করানো হয়ে গেছে। তোমরা যা যা দেখোনি তার জন্য লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। তোমাদের এই ভিডিও শুরু করার আগে বলে রাখি, তোমরা যারা এই চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তো তোমরা মন দিয়ে এই ভিডিওটা দেখতে থাকো। প্রথমে দেখো এখানে আছে শূন্যস্থান পূরণ করো, প্রতিটি প্রশ্নের মান আছে হাফ করে। তো এখানে দেখো প্রথম যে প্রশ্নটা আছে 18 সংখ্যাকে রোমান সংখ্যায় লিখলে হয়। তো 18 সংখ্যাকে রোমান সংখ্যায় লিখলে হয় XVIII। তো এইখানে দেখো এক্স মানে আমরা জানি কত, এক্স মানে আমরা জানি 10, তাই তো। ভি মানে কত, ভি মানে আমরা জানি 5, আর এইগুলোর মান কত, প্রত্যেকটা 1 করে, 1 1 1, তাহলে কত হলো, 10 আর 5 15 আর 3 18, তাহলে এটা হচ্ছে সঠিক উত্তর। এবার বলছে 2 অঙ্কের বৃহত্তম মৌলিক সংখ্যা হবে, উত্তর দেখো 97। আচ্ছা 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা আমরা জানি 99। তো 99 সংখ্যাটা তো মৌলিক সংখ্যা নয়, এটাকে 3 দিয়ে ভাগ করা যায়, 33 দিয়ে ভাগ করা যায়। আবার 98 সংখ্যাটিও মৌলিক সংখ্যা নয়, তো 97 সংখ্যাটি কিন্তু মৌলিক সংখ্যা, তো এটা তো বৃহত্তম, তার জন্য 2 অঙ্কের বৃহত্তম মৌলিক সংখ্যা হচ্ছে 97। এবার বলছে 0 গুণ 5 সমান কত। আমরা জানি 0 দিয়ে যদি কোনো সংখ্যাকে গুণ করা হয় তাহলে তার মান 0ই বেরায়, তাই জন্য 0 গুণ 5 সমান 0। তারপরে যে বছর লিপিয়ার সেই বছরে ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যা কত, উত্তর লিখবে যে বছর লিপিয়ার সেই বছর ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যা 29। এবার দেখো ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো, প্রতিটি প্রশ্নের মান আছে হাফ করে। 999 এর সংখ্যাটির পরের সংখ্যাটি হলো, তো 999 এর সঙ্গে যদি আমরা 1 যোগ করি তাহলে কিন্তু আমরা 1000 পাবো। তো দেখো উত্তরে কোথায় 1000 আছে, দেখো সিতে 1000 আছে। তো অপশন ছিল 998, 100, 1000, 1001। তো যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে 1000। এবার বলেছে চিত্রের মতো দশকের কাঠিতে একটি বল যুক্ত করলে যে সংখ্যাটি পাওয়া যায় সেটি হলো, দেখো ধরে নাও এইটা এখনো যুক্ত হয়নি, তাহলে বর্তমানে এটা আছে 9 এবং এটাও যুক্ত না হওয়াতে এটা আছে 9, আর এখানে কিছু নাই মানে 0। এবার যদি একটা দশকের ঘরে একটা 10 যোগ হয়, মানে অর্থাৎ একটা 1 যোগ মানে তো টোটাল 10 যোগ, তাহলে যোগ 10, তাহলে 990 এর সঙ্গে যদি আমরা 10 যোগ করি তাহলে কিন্তু আমরা কত পাবো, তাহলে যেটা পাবো 1000 পাবো। দেখো তো উত্তর কোথায় 1000 আছে, দেখো সিতে 1000 আছে, 99 হবে না, 910 হবে না, 1000 হবে। তাহলে উত্তর লিখবে চিত্রের মতো দশকের কাঠিতে আরেকটি বল যুক্ত করলে যে সংখ্যাটি পাওয়া যাবে সেই সংখ্যাটি হলো 1000। এবার দেখো চলে আসছি পরের প্রশ্ন, সত্য মিথ্যা লেখো, প্রতিটি প্রশ্নের মান আছে হাফ করে। এখানে দেখো একটা কাঠি দিয়েছে, চিত্র থেকে সংখ্যাটি হলো 211, দেখে নিই। হাজারের ঘরে 2 আছে, আমরা 2 লিখলাম। শতকের ঘরে 1 আছে, আমরা 1 লিখলাম। দশকের ঘরে 1 আছে, আমরা 1 লিখলাম। এগুলোর ঘরে কিছু নাই, আমরা 0 লিখলাম। তাহলে সংখ্যাটি কত হলো 2110, কিন্তু আমাদের এখানে বলেছে 211, এটা তো একদম ভুল, তাই জন্য এখানে কি লিখবো, মিথ্যে। এবার দেখো 1899 সংখ্যাটির পরে 1900 সংখ্যাটি আসে, তো 1899 এই সংখ্যাটির সঙ্গে যদি আমরা 1 যোগ করি তাহলে কত পাবো, তাহলে আমরা পেয়ে যাব 1900। তাহলে 1899 এর সঙ্গে যদি আমরা 1 যোগ করলাম তাহলে আমরা 1900 পেয়ে গেলাম, তাহলে পরের সংখ্যাটা 1900 হলো, তাহলে এটা কিন্তু একদম সত্য। ঠিক আছে, এবার দেখো নিচের প্রশ্নগুলির উত্তর দাও, প্রতিটি প্রশ্নের মান আছে 1 করে। কি বলেছে, মানের ঊর্ধ্বক্রমে সাজাও। মানের ঊর্ধ্বক্রমে সাজাও মানে হচ্ছে ছোট থেকে বড়। এটা যদি বুঝতে না পারি এইভাবে ভাববো, ঊর্ধ্বক্রম মানে ক্রমে ক্রমে ঊর্ধ্ব হবে, অর্থাৎ ক্রমে ক্রমে বড় হবে।
ছোট থেকে বড়, তাহলে দেখো তো এর মধ্যে সবচেয়ে ছোট কোনটা, এর মধ্যে সবচেয়ে ছোট হচ্ছে এইটা, তাহলে এটা আগে লিখলাম। তারপরে ছোট কোনটা, তারপরে 5917, তারপরে 5917 আমরা লিখলাম। তারপরে ছোট কোনটা, তারপরে দেখো 8506, এটা ছোট, তারপরে 8506 লিখলাম। তারপরে ছোট কোনটা, 9067, এটা সবচেয়ে বড়, সেটা সবচেয়ে শেষে লিখলাম, তাহলে মানের ঊর্ধ্বক্রমে হয়ে গেল। এবার বলেছে আন্তর্জাতিক পদ্ধতিতে কথায় লেখো। 8, 2, 3, 6, 5, 4, 9, 9। কী করবো, প্রথমে আমরা একক দশক শতক লিখে দেবো। একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, তাহলে 8 কোটি, 8 কোটি হয়ে গেল। 23,65,499, তাহলে আমাদের আন্তর্জাতিক পদ্ধতিতে কথায় লেখো এর উত্তরটা আমরা করে ফেললাম। এবার বলছে শুধু কথায় লেখো, এটা কত, 2022, একক দশক শতক হাজার, অর্থাৎ 2022। এবার বলেছে এটা হচ্ছে লেস দেন চিহ্ন ব্যবহার করে ছোট থেকে বড় ঊর্ধ্বক্রম সাজিয়ে রাখো। দেখো এটা মনে রাখবে, এরকম যখন এটা তোমরা জানো, এই যে খোঁচার দিকে যেটা থাকে সেটা সবসময় ছোট হয়, আর হাঁয়ের দিকে যেটা থাকে সেটা সবসময় বড় হয়, অর্থাৎ মনে রাখবে বড়রা ছোটদেরকে খোঁচা মারছে। তো সেইভাবে আমরা লিখব। দেখো সবচেয়ে বড় কোনটা, সবচেয়ে ঊর্ধ্বক্রম বলেছে মানে ছোট থেকে বড়, সবচেয়ে ছোটটা আগে খুঁজি। সবচেয়ে ছোট দেখো 3126 ছোট, তারপরে কোনটা, তারপরে 3241, তারপরে কোনটা, তারপরে 3537, এবং সবচেয়ে বড় কোনটা 3650। আমি বললাম বড়রা ছোট থেকে খোঁচা মারছে, তাহলে বড়রা 3650 খোঁচা মারছে 3537কে, 3537 খোঁচা মারছে 3241কে, 3241 খোঁচা মারছে 3126কে। এইভাবে আমরা মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে ফেললাম। এবার বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো একটি, প্রতিটি প্রশ্নের মান আছে 2, যে কোনো একটি দিতে হবে। তোমাদের আবারও বলছি এই প্রশ্ন কিন্তু এত অপশন তোমরা পাবে না, আর এখান থেকে হুবহু তোমরা কমনও পাবে না। আমি শুধু প্রশ্নের ধরন তোমাদেরকে বোঝানোর জন্য আমি এই প্রশ্নটা তৈরি করেছি। প্রথম যে প্রশ্ন, মোহিতের কাছে 476 টাকা আছে, সে 7টি একই দামের ব্যাগ কিনেছে, একটি ব্যাগের দাম কত? তাহলে আমরা যদি 7 দিয়ে 476কে ভাগ করে দিই তাহলে আমরা এর উত্তরটা পেয়ে যাব। দেখবে এর উত্তরে আসছে 68, তো তোমরা লিখবে একটি ব্যাগের দাম হলো 68 টাকা। এবার বলেছে 9টি গরু ও 15টি ছাগলের মোট মূল্য 40,050 টাকা, একটি গরুর দাম 3,240 টাকা হলে একটি ছাগলের দাম কত? তাহলে তোমরা লিখবে একটি গরুর দাম 3,240 টাকা। এবার আমরা 9টা গরু কিনেছি, তাহলে 9টা গরুর মোট দাম কত? তাহলে 9 দিয়ে যদি গুণ করি তাহলে 9টা গরুর মোট দাম পেয়ে যাবো। তাহলে 3,240কে যদি আমরা 9 দিয়ে গুণ করি তাহলে আমরা পাবো 29,160 টাকা। আর 15টি ছাগলের দাম 40,050 টাকা, সেখান থেকে যদি আমরা 29,160কে গুণ করি তাহলে আমাদের 15টি ছাগলের দাম আমরা পেয়ে যাব, তাহলে 10,890 টাকা। অতএব একটি ছাগলের দাম 10,890 ভাগ 15, তাহলে 726 টাকা। অর্থাৎ মোট দামকে যদি মোট সংখ্যা দিয়ে ভাগ করে দিই তাহলে একটি ছাগলের দাম আমরা পেয়ে যাব। এবার দেখো পরের প্রশ্ন, ভাজক 11, ভাগফল 8, ভাগশেষ 10 হলে ভাজ্য কত? তো দেখো আমরা জানি ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। এইভাবে যদি আমরা করি তাহলে ভাজ্য সমান হয় 11 গুণ 8 যোগ 10, তাহলে 11 গুণ 8 কত হচ্ছে 88, আর যোগ যদি আমরা 10 করি তাহলে আমরা কত পাবো, যোগ 10 করলে এটা যদি 10 শূন্য হবে, আমরা পাবো 98। অতএব ভাজ্য হচ্ছে 98। এবার বলেছে 11 সপ্তাহ 5 দিন মানে কত দিন? তো 11 সপ্তাহ 5 দিন, 1 সপ্তাহ মানে 7 দিন, তাহলে 11 গুণ 7 হচ্ছে 11 সপ্তাহকে যদি দিনে প্রকাশ করি, যোগ 5, তাহলে 77 যোগ 5 মানে 82 দিন। অতএব 11 সপ্তাহ 5 দিন মানে 82 দিন। এবার বলেছে 2 ঘন্টা 30 মিনিট মানে কত মিনিট? তাহলে 2 ঘন্টা 30 মিনিট, 2 ঘন্টাকে আমরা মিনিটে প্রকাশ করি, তাহলে 2 দিয়ে যদি 60কে গুণ করি তাহলে মিনিট পেয়ে যাবো। 2 গুণ 60 যোগ 30, তাহলে 120 যোগ 30 মানে 150 মিনিট। এবার দেখো অতএব 2 ঘন্টা 30 মিনিট সমান 150 মিনিট। তো এই গেল তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের অঙ্কের প্রশ্ন এবং উত্তর। তোমাদের যে এই প্রশ্ন এবং উত্তর হুবহু আসবে তেমন কোনো ব্যাপার নয়,
তোমাদের যে সিলেবাসে যেটুকু আছে, সিলেবাসে তোমার বইটাকে 3 দিয়ে ভাগ করো, বইয়ের যত পেজ নাম্বার আছে তাকে 3 দিয়ে ভাগ করবা, দিয়ে মোটামুটি একটা ধারণা পেয়ে যাবা তোমাদের সিলেবাসে কতটুকু হবে। এছাড়া তোমাদের বিভিন্ন স্কুল ভেদে বিভিন্ন রকম সিলেবাস হবে, সেই অনুযায়ী বইটাকে তোমরা খুঁটিয়ে প্র্যাকটিস করো। তোমরা পরীক্ষায় অনেকটাই তোমরা কম পাবে, এবং সবচেয়ে বড় কথা, অঙ্ক কখনোই তোমরা মুখস্থ করবে না। তোমরা অঙ্কগুলো বুঝে যদি করো, তাহলে যে কোনো জায়গা থেকে যে কোনো অঙ্ক এলে তোমরা পেরে যাবে। আলোচ্য বিষয় 2024 সালে চতুর্থ শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের আমাদের পরিবেশের প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন বা ফার্স্ট ইউনিট টেস্টে পূর্ণমান থাকবে 10, এবং এর জন্য তোমার সময় হবে 20 মিনিট। তোমাদের এর আগে ফার্স্ট ইউনিট টেস্টের বাংলা, ইংরেজি এবং অঙ্কের প্রশ্ন এবং উত্তর করানো হয়ে গেছে। তোমরা যারা দেখোনি তার জন্য লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। তোমাদের এই প্রশ্নোত্তর পর্ব শুরু করার আগে বলে রাখি, তোমরা যারা এই চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তো দেখে নাও তোমাদের প্রশ্নোত্তর পর্ব ঠিক কেমন হতে পারে। দেখো, প্রথমে আছে শূন্যস্থান পূরণ, যে কোনো 3টে তোমাদেরকে করতে হবে। সাপ ড্যাশ খায়, উত্তর লিখবে সাপ ব্যাং খায়। খ দেখো, শামুকের নরম শরীরটা ড্যাশ ঢাকা, উত্তর লিখবে শামুকের নরম শরীরটা শক্ত খোলসে ঢাকা। তারপরে দেখো গ, মাছের সারা গায়ে ড্যাশ থাকে, উত্তর লিখবে মাছের সারা গায়ে আঁশ থাকে। তারপরে হচ্ছে ঘ, গায়ের রং বদলাতে পারে এমন একটি প্রাণী হলো ড্যাশ, উত্তর লিখবে গিরগিটি। অর্থাৎ গায়ের রং বদলাতে পারে এমন একটি প্রাণীর নাম হলো গিরগিটি। তারপরে দেখো উঙ, এক এক রকম পাত্রে ড্যাশকে এক এক রকম দেখাবে, উত্তর লিখবে এক এক রকম পাত্রে জলকে এক এক রকম দেখাবে। তো এই গেল শূন্যস্থান পূরণ। এবার দেখো বলেছে সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দাও, 4টে করতে হয়, প্রতিটি প্রশ্নের মান আছে হাফ করে। দাড়িপাল্লা আর বাটখারা দিয়ে কোনো বস্তুর যা মাপা হয় তা হলো, দাড়িপাল্লা আর বাটখারা তোমরা নিশ্চয়ই দেখেছো। তো এটা দিয়ে কি মাপা হয়? এটা মাপা হয় হচ্ছে ভর। তো এখানে অপশন ছিল, দেখো আকৃতি তো মাপা হয় না, দৈর্ঘ্য মাপা হয় না, আয়তন মাপা হয় না, ভর মাপা হয়। নিজস্ব আকার আছে, কঠিন, তরল নাকি গ্যাসের? তো কঠিনের নিজস্ব আকার আছে, আমরা জানি তরল বা গ্যাস যে পাত্রে রাখা হয় সেই পাত্রের আকার ধারণ করে। তাহলে সঠিক উত্তর হচ্ছে কঠিন। পেরেক সাধারণত যে পদার্থ দিয়ে তৈরি তা হলো কাঁচ নাকি লোহা নাকি কাগজ নাকি প্লাস্টিক? উত্তর হবে লোহা। ঘ দেখো, কঠিন থেকে তরল বস্তুর অবস্থার পরিবর্তনের একটি উদাহরণ হলো, কঠিন থেকে তরল বলেছে, তাহলে দেখো জল তো কঠিন নয়, জল থেকে বরফ হওয়া হবে না, জল থেকে বাষ্প হওয়া হবে না, বাষ্প থেকে জল হওয়া হবে না, একমাত্র যেটা হবে কঠিন থেকে তরল, বরফ থেকে জল হওয়া। বরফ হচ্ছে কঠিন পদার্থ, সেখান থেকে জল যদি হয় সেটা তরল পদার্থে রূপান্তরিত হলো। পুঙ্গা দেখো, শিরদাঁড়া নেই সাপ নাকি মাছ নাকি কেঁচোড়? উত্তর লিখবে কেঁচোড় শিরদাঁড়া নেই, কেঁচো হচ্ছে তাহলে সঠিক উত্তর। তারপরে চ দেখো, দাড়িপাল্লায় দুই দিকে জিনিস চাপাবার পর পাল্লা দুটি যদি কোনো দিকে হেলে না থাকে তাহলে বুঝবে দুটি কম বেশি নাকি সমান। যদি দাড়িপাল্লায়, এটা যদি একটা দাড়িপাল্লা হয়, দাড়িপাল্লায় যদি দুই দিকে আমি যা ওজন চাপিয়েছি, এরকম ধরো দাড়িপাল্লা হচ্ছে, এরকম দাড়িপাল্লা যদি হয়, দুই দিকে যে ওজন চাপিয়েছি সেটা যদি সমান হয়, মানে দুই দিকে ধরো একই হলো, কেউ নামছে না বা কেউ উঠছে না, তাহলে বুঝতে হবে দুই দিকে যা জিনিস চাপিয়েছি তার মান হচ্ছে সমান, অর্থাৎ সেটা সমান ওজনের। ছ দেখো, স্যাঁতস্যাঁতে জায়গায় জন্মানো গাছ জবা, পাইন নাকি ব্যাঙের ছাতা? তো স্যাঁতস্যাঁতে জায়গায় যেটা জন্মায় সেটা হচ্ছে আমরা জানি ব্যাঙের ছাতা জন্মায়। তারপর দেখো 3 নম্বরে চলে আসছি, ঠিক বাক্যের পাশে রাইট আর ভুল বাক্যের পাশে কাটা চিহ্ন দাও। প্রতিটি প্রশ্নের মান আছে হাফ করে। বলেছে পাহাড়ি অঞ্চলে পাইন গাছ দেখা যায়। পাহাড়ি অঞ্চলে তোমরা নিশ্চয়ই গেছো, অনেকে দার্জিলিং ঘুরতে গেছো, অনেকে আরও অন্যান্য পাহাড়ি জায়গায় ঘুরতে গেছো, বা তোমরা অনেকে টিভিতেও দেখেছো। সেখানে তোমরা দেখতে পাবে পাহাড়ি অঞ্চলে কিন্তু পাইন গাছ দেখা যায়। তো তার জন্য এখানে তোমরা রাইট চিহ্ন দেবে। খ দেখো, ঘুড়ি আকাশে ওড়ে, তাই ঘুড়ি হলো জীব। আচ্ছা, আমরা জানি তো জীব তো অনেক জীব নড়তে পারে, জীবের মধ্যে ভাগ আছে উদ্ভিদ এবং প্রাণীরা নড়তে পারে। তো ঘুড়িও তো নড়ে, তাই বলে কি ঘুড়ি জীব হবে? ঘুড়ি তো জীব নয়। ঘুড়ি কীভাবে ওড়ে? ঘুড়ি আকাশে উঠছে, বাতাস ঘুড়িকে ওড়াচ্ছে। ঘুড়ির কিন্তু নিজস্ব কোনো প্রাণ নাই, তার জন্য ঘুড়ি কোনো জীব নয়। তাহলে আমরা বুঝতে পারছি ঘুড়ি কিন্তু জীব নয়, তাই জন্য এখানে ভুল দিলাম আমরা। বোঝা গেল?
এবার হচ্ছে একটি বা দুটি বাক্যে উত্তর দাও। যে কোনো 4টি প্রশ্নের উত্তর দিতে হবে তোমাদেরকে। প্রতিটি প্রশ্নের মান আছে 1। বলেছে পৃথিবী থেকে হারিয়ে যেতে চলেছে এমন দুটি প্রাণীর নাম লেখো। তো এরকমও তোমার দিতে পারে পৃথিবী থেকে লুপ্তপ্রায় দুটি প্রাণীর নাম লেখো। ঠিক আছে, তো এর উত্তর তোমরা লিখবে পৃথিবী থেকে হারিয়ে যেতে চলেছে এমন দুটি প্রাণী হলো রয়্যাল বেঙ্গল টাইগার এবং একশৃঙ্গ গন্ডার। আচ্ছা, রয়্যাল বেঙ্গল টাইগার আমরা কোথায় দেখতে পাই? আমরা সুন্দরবনে রয়্যাল বেঙ্গল টাইগার দেখতে পাই। খ দেখো, গ্যাসের ধর্ম কি? উত্তর লিখবে গ্যাসকে খোলা জায়গায় ধরে রাখা যায় না। কোনো একটা গ্যাসকে যদি আমরা খোলা জায়গায় রাখি তাহলে সেটা তো সেই গ্যাস বিভিন্ন জায়গায় চলে যাবে, তাহলে গ্যাস তো নির্দিষ্ট স্থানে আবদ্ধ থাকবে না। তো সেটাই হচ্ছে গ্যাসের কিন্তু মূল ধর্ম। এবার দেখো গ, প্রজাপতি আর পাখির মধ্যে একটি মিল ও একটি অমিল লেখো। প্রথমে চলে আসছি মিলের ক্ষেত্রে। মিলে কি লিখবে? প্রজাপতি ও পাখি উভয়েরই ডানা আছে, তাই দুজনে উঠতে পারে। আর এরপরে যদি চলে আসি অমিলের ক্ষেত্রে, তাহলে কি লিখবে? লিখবে প্রজাপতির সুর আছে কিন্তু পাখির সুর নেই। প্রজাপতির তো সুর আছে তোমরা দেখেছো, কিন্তু পাখির তো কোনো সুর নেই। এবার দেখো এরকমও তোমাদের প্রশ্ন আসতে পারে ঘ, সুর আছে অথচ উঠতে পারে এমন কতগুলি প্রাণীর নাম লেখো। উত্তর লিখবে সুর আছে অথচ উঠতে পারে এমন কতগুলি প্রাণীর নাম হলো প্রজাপতি, মৌমাছি। আচ্ছা, তোমাদের এত কটা অপশন তোমাদের কিন্তু পরীক্ষায় আসবে না। আমি তোমাদের যাতে পরীক্ষায় তোমাদের যাতে সুবিধা হয়, যাতে অনেক কটা প্রশ্ন, কিছু প্রশ্নের সঙ্গে তোমরা ম্যাচ পাও, তার জন্য তোমাদের কিন্তু এত কটা অপশন আমি দিচ্ছি। তারপরে দেখো দেখো, চাল থেকে কাঁকড় কিভাবে আলাদা করবে? উত্তর লিখবে চালকে কুলোয় নিয়ে ঝেড়ে চাল থেকে কাঁকড়গুলোকে বেছে ফেলে দিয়ে আলাদা করতে হবে। এবার দেখো চলে আসে চ, ব্যাঙাচি বড় হয়ে কি হয়? তার উত্তরে তোমরা লিখবে ব্যাঙাচি বড় হয়ে ব্যাঙ হয়। এবার দেখো ছ, গ্যাস ছড়িয়ে পড়ে একটি উদাহরণ দাও। তার উত্তরে তোমরা লিখবে ধূপের ধোঁয়া, আগুনের ধোঁয়া প্রভৃতি গ্যাস ছড়িয়ে পড়ে। আমরা দেখতে পাই একটা জায়গায় ধূপ জ্বালালে তার গন্ধটা কিন্তু অনেক দূরে থাকলেও আমাদের নাকে এসে পৌঁছায়, তার মানে ওই যে ধূপের গ্যাসটা ছড়িয়ে পড়ছে। বর্কির জ দেখো, জলের কত রকম অবস্থা হয় আর কি কি? উত্তর লিখবে জলের 3 রকম অবস্থা হয়, যথা কঠিন, তরল ও গ্যাসীয়। তারপরে দেখো ঝ, পাহাড় চূড়ায় অক্সিজেন কম থাকে কেন? তার উত্তরে লিখবে পাহাড় চূড়ায় বাতাস কমে যায়, তাই সেখানে অক্সিজেন কম থাকে। ইয় দেখো, হাতি কোন অঙ্গ দিয়ে নিজেকে রক্ষা করার চেষ্টা করে? তার উত্তরে লিখবে হাতি সুর ও দাঁত এই দুটি অঙ্গ দিয়ে নিজেকে রক্ষা করার চেষ্টা করে। আশা করি তোমরা চিড়িয়াখানায় সকলেই হাতি দেখেছো। ট দেখো, কঠিন, তরল আর গ্যাস এদের মধ্যে কোনটির নিজস্ব আকার আছে? উত্তর লিখবে কঠিনের নিজস্ব আকার আছে। এরকম একটা প্রশ্ন কিন্তু তোমরা এর আগেও এমসিকিউতে করলে। ঠ দেখো, ফুসফুস কোনটি? উত্তর লিখবে শ্বাসনালীর শেষে থলির মধ্যে দুটি অংশ আছে, এদের ফুসফুস বলে। ড দেখো, শ্বাসক্রিয়া কাকে বলে? উত্তর লিখবে প্রশ্বাস আর নিঃশ্বাসকে একসঙ্গে শ্বাসক্রিয়া বলে। তো এই গেল তোমাদের 4র্থ শ্রেণীর আমাদের পরিবেশের সাজেশন প্রশ্ন উত্তর। তোমাদের যে এই প্রশ্নই হুবহু আসবে তার কোনো মানে নেই। তোমাদের স্কুলে যেটা সিলেবাস বলবে সেই অনুযায়ী বইটা খুঁটিয়ে পড়ো। আশা করি তোমরা অনেকটাই কমন পাবে, এবং তোমরা যদি এই প্রশ্নগুলো প্র্যাকটিস করো তাহলে প্রশ্ন সম্বন্ধে একটা ধারণা তোমাদের আসবে। কিছু কিছু প্রশ্ন তোমরা এখান থেকে কমনও পেতে পারো। তাই বলছি তোমরা বইটাকে তোমাদের খুঁটিয়ে পড়ো, এবং আর পরীক্ষা আসতে বেশি সময় নেই, আর 1 মাস পরীক্ষা। এখন কিন্তু পড়াশোনায় কোনো রকম ফাঁকি দেওয়া চলবে না। তোমরা সকলে মন দিয়ে পড়াশোনা করো। তোমাদের এর আগে 4র্থ শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্টের বাংলা, ইংরেজি, অঙ্ক এবং পরিবেশের প্রশ্ন এবং উত্তর করানো হয়ে গেছে। তোমরা যারা যারা দেখোনি তাই জন্য লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। তোমাদের এই ফার্স্ট ইউনিট টেস্ট আগামী 1 এপ্রিল থেকে 11 এপ্রিলের মধ্যে অনুষ্ঠিত হবে। এই পরীক্ষায় তোমাদের পূর্ণমান থাকছে 10, এবং এর জন্য তোমরা সময় পাচ্ছ 20 মিনিট। তাহলে দেখে নাও তোমাদের প্রশ্ন এবং উত্তরগুলি ঠিক কেমন হতে পারে। প্রথমে দেখো, বহুর মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে রাইট চিহ্ন দাও। তো যে কোনো 4টি করতে হবে এখানে, যে কোনো 4টি, প্রতিটি প্রশ্নের মান আছে 1 করে। তো দেখি প্রথম প্রশ্ন, কোনটি চোখের রোগ? পায়েরিয়া, নাকি গলগণ্ড, নাকি রক্তাল্পতা, নাকি আঞ্জনি? আমরা জানি আঞ্জনি হচ্ছে চোখের রোগ। খ দেখো, চোখের রোগ থেকে বাঁচতে প্রতিদিন কি খেতে হবে?
বেগুন ও আয়োডিনযুক্ত লবণ, নাকি লাল নোটে শাক, গাজর, আম, পেঁপে, নাকি ভিটামিন ডি, নাকি ভিটামিন সি? উত্তর হচ্ছে লাল নোটে শাক, গাজর, আম, পেঁপে। 2 নম্বরটা হচ্ছে সঠিক উত্তর। তারপর দেখো গ, শিশুদের কৃমি হলে কি ক্ষতি হয়? উত্তর লিখবে শিশুদের কৃমি হলে রক্তাল্পতা দেখা যায়। ঘ দেখো, চোখ থেকে কত দূরত্বে বই রেখে পড়া উচিত? উত্তর লিখবে 1 ফুট। উঙ্মা দেখো, ছোট শিশুদের হাতের কাছ থেকে কোন কোন জিনিস দূরে রাখা উচিত? উত্তর লিখবে তীর ধনুক, ছুরি, কাঁচি, বটি। যেটা অপশন ছিল বই খাতা, বই খাতা তো শিশুদের কাছ থেকে দূরে রাখা উচিত নয়। তীর ধনুক, গুলি ডান্ডা, জলের বোতল, এগুলো অবশ্যই কিন্তু তোমাদের দূরে রাখা উচিত। কিন্তু এখানে দেখো জলের বোতল আছে, জলের বোতল তো দূরে রাখা উচিত নয়, তো সেটা কিন্তু এর মধ্যে ঢুকে আছে বলে এই অপশনটা হবে না। 3 নম্বর দেখো, তীর ধনুক, ছুরি, কাঁচি, বটি, এগুলো প্রত্যেকটাই কিন্তু খুব ধারালো জিনিস, তার জন্য এগুলো কিন্তু সবকটাই দূরে রাখা উচিত। টিভি আর আলমারিতে হবে না, তো 3 নম্বর হচ্ছে সঠিক উত্তর। তারপরে দেখো, পাইরিয়া রোগটি কোন অঙ্গের রোগ? উত্তর লিখবে দাঁতের মাড়ি। নাকের রোগ নয়, দাঁতের মাড়ির রোগ, ত্বকের রোগ নয়, জীবের রোগ নয়। 6, কি ঘটলে কানের পর্দা ফেটে যেতে পারে? অপশন আছে দেখো, আঘাতজনিত কারণে, অতিরিক্ত বায়ুর চাপে, সমুদ্রের গভীর জলের তলদেশে প্রবেশ করলে, সবকটি ক্ষেত্রে। উত্তর হবে সবকটি ক্ষেত্রে। তোমরা একটা জিনিস জানলে অবাক হবে যে যেখানে আমাদের পৃথিবীর সর্বনিম্ন যে জায়গা সমুদ্রের তলায় মারিয়ানা খাত, সেখানে যদি কোনো বস্তুকে নিয়ে যাওয়া হয়, জলের চাপ এতটা হয় যে সেই লোহার জিনিসও কিন্তু ওখানে চ্যাপ্টা হয়ে যায়। 2 নম্বর, সঠিক উত্তরটি নির্বাচন করে শূন্যস্থান পূরণ করো। তো এটা কোথা থেকে করতে হবে? দেখো এখানে একটা শব্দ ঝুড়ি আছে, এরাতে, পেটের, চোখের, নুন, সাবধানেতে, ওআরএস, ডাক্তারকে, মশারিটা, রং, রাতকানা, প্রোটিনো, হজম শক্তি, স্বাস্থ্য, খাবার, জলাভাব। এই যে শব্দঝুড়ি আছে, এই শব্দঝুড়ি থেকে নিয়ে এই শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। তো প্রথম যেটা হবে দেখো উত্তর, অসুখ বড় বিচ্ছিরি ভাই, অসুখকে তাই এড়াতে চাই। ঠিক আছে, এড়াতে আমি কিন্তু ওখান থেকেই নিয়েছি। আমাশয় বা পেটের রোগে ছেলে মেয়ে বড়ই ভোগে, তো পেটেরটা আমি কিন্তু শব্দঝুড়ি থেকেই নিয়েছি। ঈষৎ আলোয় পড়তেও নেই, চোখের ক্ষতি করতেও নেই। তারপরটা দেখো, উচ্চ রক্তচাপের ফলে পাতে কি নুন খাওয়া চলে? উঙ্মা দেখো, ঋতু বদল খেয়াল রেখো, সাবধানেতে তখন থেকে। চ দেখো, ওআরএস জিনিসটা কি, নতুন করে বলবো তা কি? তো কি ওআরএস? ওষুধ যদি খেতেই চাও ডাক্তারকে আগে দেখাও। বর্কিচ দেখো, ঘুমাতে ভাই যখনই যাই মশারিটা টাঙিয়ে নাও। ঝ দেখো, রং দেওয়া সব খাবার কিনে মরতে কি চাও দিনে দিনে, অর্থাৎ রং দেওয়া খাবার কিন্তু আমাদের খাওয়া উচিত না। তো এগুলো কিন্তু আমি শব্দঝুড়ি থেকেই নিয়ে করলাম। এবার 2 নম্বর দেখো, নিচের প্রশ্নগুলি যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, প্রতিটি প্রশ্নের মান আছে এখানে, যে কোনো একটি বলেছে, প্রতিটি প্রশ্নের মান আছে 2। প্রথমে যেটা দেওয়া আছে, দাঁতের যত্ন নেওয়ার পদ্ধতিগুলি বর্ণনা করো। উত্তর লিখবে দাঁতের যত্ন নেওয়ার পদ্ধতিগুলি দিয়ে লিখবে 1, সকালে ঘুম থেকে উঠে ও রাতে শোয়ার আগে প্রতিদিন মাজন বা পেস্ট দিয়ে অবশ্যই দাঁত মাজতে হবে, অর্থাৎ দিনে কিন্তু 2 বার দাঁত মাজতে হবে। 2 দেখো, এ বি সি ভিটামিনযুক্ত খাদ্য গ্রহণ করা উচিত। 3 দেখো, দাঁত নিয়মিত পরিষ্কার করতে হবে এবং মুখগহ্বর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। 4, প্রয়োজন মতো দন্ত বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে, অর্থাৎ যে দাঁতের ডাক্তার তার পরামর্শ নিতে হবে। আচ্ছা, তোমরা অনেকেই দাঁতের অনেক রকম তোমাদের সমস্যা দেখা যায়, তো সেই সমস্যাগুলো যদি তোমরা দূর করতে চাও তাহলে কিন্তু অবশ্যই এই 4টে পয়েন্ট মাথায় রাখতে হবে। তোমাদের এই যে পরীক্ষা চলছে, এই পরীক্ষার এগুলো শুধু কিন্তু তোমাদের বোঝার জন্য নয় বা পরীক্ষায় উত্তর করে আসার জন্য নয়, এইগুলো যদি তোমরা তোমাদের ডেলি লাইফে তোমরা ইউজ করতে পারো তাহলে কিন্তু এগুলোতে তোমাদেরই উপকার হবে। এবার দেখো খ কি বলেছে, ত্বকের যত্ন নেওয়ার পদ্ধতিগুলি তালিকাভুক্ত করো। উত্তর লিখবে ত্বকের যত্ন নেওয়ার পদ্ধতিগুলি দিয়ে 1 নম্বর পয়েন্ট দিয়ে লিখবে তেল বা ময়লা পদার্থ থেকে দেহকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে উষ্ণ জল ও সাবান ব্যবহার করতে হবে। 2 দেখো, যাদের চর্ম শুষ্ক তাদের ক্রিম ব্যবহার করতে হবে। 3 দেখো, প্রাকৃতিক পরিবেশ অনুযায়ী পোশাক ব্যবহার করতে হবে। 4 দেখো, সুতির পোশাক পরতে হবে।
5 কি বলেছে, চর্মের স্বাভাবিক স্বাস্থ্য বজায় রাখার জন্য পুষ্টিকর ও সুষম খাদ্য গ্রহণ করতে হবে। আচ্ছা, তোমরা কি বলতে পারবে যে যদি আমরা ত্বকের যত্ন ঠিকমতো না নিই সেক্ষেত্রে আমাদের ত্বকের কোন কোন সমস্যা আসতে পারে? এগুলো কিন্তু তোমাদের বইয়ে আছে, হয়তো প্রশ্নটা এইভাবে তোমাদের ঘুরিয়েও আসতে পারে, বা এই আমাদের কি কি ত্বকের যত্ন নেওয়ার পদ্ধতিগুলো না জেনে এরকমও দিতে পারে যে ত্বকের যদি আমরা যত্ন না নিই সেক্ষেত্রে আমরা কি কি সমস্যার সম্মুখীন হব, এরকম প্রশ্নও আসতে পারে। দেখো, চোখের যত্ন নেওয়ার পদ্ধতিগুলি তালিকাভুক্ত করো। উত্তর লিখবে চোখের যত্ন নেওয়ার পদ্ধতিগুলি 1 নং পয়েন্ট দিয়ে লিখবে দিনে অন্তত 4 থেকে 5 বার পরিষ্কার জল দিয়ে চোখ পরিষ্কার করতে হবে। 2 নম্বর লিখবে চোখের ভেতরে কোনো ময়লা বা ধুলো পড়লে পরিষ্কার জল বা কাপড় দিয়ে পরিষ্কার করতে হবে। 3 লিখবে রাতে পড়ার সময় বইয়ের উপর যাতে যথেষ্ট আলো আসে সেদিকে দৃষ্টি দিতে হবে। 4 নম্বর লিখবে চোখ থেকে অন্তত 1 ফুট দূরে বই রেখে পড়াশোনা করতে হবে। তোমরা কিন্তু অনেকেই মাথা ঝুঁকিয়ে বইয়ের কাছে একবারে চোখ রেখে পড়াশোনা করো, সেটা কিন্তু একদমই উচিত নয়। 5 নম্বর দেখো অল্প আলোতে কাজ করা উচিত নয়। 6 নম্বর দেখো টিভির পর্দা থেকে অন্তত 3 মিটার দূরে বসে টিভি দেখতে হবে। তো এইগুলোই গেল আমাদের চোখের যত্ন নেওয়ার পদ্ধতিগুলি। তো এটার সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু চতুর্থ শ্রেণীর স্বাস্থ্য ও শারীরশিক্ষার সাজেশান, প্রশ্ন এবং উত্তর শেষ হলো। এর সাথে সাথে তোমাদের চতুর্থ শ্রেণীর বাংলা, ইংরেজি, অঙ্ক, পরিবেশ এবং স্বাস্থ্য শারীরশিক্ষা এই 5টার সাজেশান, প্রশ্ন উত্তর করানো হয়ে গেল। তোমাদের সবকটা ভিডিও কিন্তু ডেসক্রিপশন বক্সে আসছে, এবং তোমাদের এরপরে একটা ভিডিও নিয়ে আসবো যেই ভিডিওর মধ্যে তোমরা বাংলা, ইংরেজি, অঙ্ক, পরিবেশ আর স্বাস্থ্য এই 5টা সাবজেক্ট একসঙ্গে পাবে, অল সাবজেক্ট ভিডিও। সেই ভিডিওর জন্য অবশ্যই তোমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে। তোমরা যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইকনটি সেটা ক্লিক করে রাখবে, যাতে এই চ্যানেলে নতুন কোনো ভিডিও এলে তার সবচেয়ে আগে আপডেট তোমাদের কাছে পৌঁছায়। তোমাদের আর পরীক্ষা শুরু হতে বেশি দেরি নেই, আর 1 মাস মতো সময় আছে। তোমরা প্রতিটি সাবজেক্ট মন দিয়ে পড়ো। তোমরা তোমাদের পাঠ্য বইটা মূলত মন দিয়ে পড়ো, এবং এই প্রশ্নগুলো যে হুবহু আসবে তার তো কোনো মানে নেই। এই প্রশ্নগুলো তোমাদের একটা ধারণা দেওয়ার জন্য তৈরি করা হয়েছে। পাঠ্য বইটা তোমরা খুঁটিয়ে পড়ো এবং এই প্রশ্নগুলো প্র্যাকটিস করো। আশা করি তোমাদের পরীক্ষায় সাফল্য নিশ্চিত। তোমরা সকলে ভালো থাকবে, তোমরা সকলে সুস্থ থাকবে।